5ই আগস্টে প্রথম ভাষণটা জনগণের সামনে কে দিয়েছিল? সেনাপ্রধান। কেন? কারণ ওই এটা কি ওনার দায়িত্ব ছিল? এটা কি ওনার এক্তের মধ্যে ছিল? এবং সব রাজনৈতিক দল কিন্তু তার কাছে গেছে। তাহলে কি হলো ভাই? তাহলে তখন আপনি তার সাহায্য নিতে পারলেন, কোনো সমস্যা হলো না। তখন উনি কিন্তু একটা কথা বলছিলেন, আমার উপর ভরসা। হ্যাঁ, আমার উপর ভরসা রাখুন। কাকে বলছিলেন? জনগণ বলছিলেন, দেশবাসীকে। তো জনগণ ওনার ভরসা যদি রাখে, কোনো অন্যায় হয়েছে, তখন আপনি কই আসলেন ভাই? আপনি মহাজ্ঞানী, তখন কই আসলেন? বলতে পারলেন না আপনার উপর ভরসা রাখবো? কোন আপনি কে? ওই মহাজ্ঞানী তখন আসলে কই? তখন তো সবাই হাততালি দিছে। এখন যখন তাদের মতলব পূরণের ক্ষেত্রে ওই ভদ্রলোক বাধা হয়ে দাঁড়াচ্ছে, তখন হলো গিয়ে উনি এটা করতে পারেন না। উনি করতে পারেন, আপনি করতে পারেন, আপনি করতে পারেন, ওনারা কি করতে পারেন? আওলা তো বাজাইছে, মানে পদে পদে আওলা বাজাইছে। দেখেন, মানে এটা বললে কি, মানে আমি তো মাঝে মাঝে কি বলবো, এত জ্ঞানী লোক মূর্খ শব্দের উচ্চারণ কেমনি করে করি। আপনি দেখেন একটা জিনিস, তারা এখানে সরকার গঠন করছে, বলতেছে যে সংবিধান নাই। ওই সংবিধান থেকে রেফারেন্স নিয়ে আসছে, ইয়ের থেকে, সুপ্রিম কোর্ট থেকে রেফারেন্স নিয়ে আসছে। পূর্ণ বেঞ্চ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস সহ দিছে রেফারেন্স। ভালো কথা। 2 দিন আগে যে সেনানিবাস থেকে একটা তালিকা প্রকাশ করলো যে কারা কারা তাদের এখানে আশ্রয় নিয়েছিল, ওখানে 17 এবং 18 নম্বর আছে। কার নাম? 17 নম্বর হলো প্রধান বিচারপতির নাম, 18 নম্বর হলো ওই যে আপনার এনায়েতুর রহিমের নাম। এই দুজনই তো সুপ্রিম কোর্টের বিচারক ভাই, আপিল বিভাগের বিচারক। তো এই দুজন তো ওখানে থাকে, তাহলে এখানে রেফারেন্সটা কে দিল? ওই রেফারেন্সটা কই? ওনাদের স্বাক্ষরযুক্ত রেফারেন্সটা কই? কেউ দেখছে? কেউ দেখছে পর্যন্ত? আরেকটা আচ্ছা, তারপরেও তারা যেটা প্রচার করছে, আমি যেটা মিডিয়াতে পাইছি, বিশেষ করে প্রথম আলোতে পাইছি, তারা যেটা প্রচার করছে ওনাদের নামে, সেটা আমাদের লেখা এরা কেবল নির্বাহী দায়িত্ব পালন করবেন। তো করিডোর তো ওটা কি নির্বাহী দায়িত্বের মধ্যে পড়ে? বলছে না সকল ম্যান্ডেট তারা পেয়েছেন। ওটা তো বলছেই, মাথায় বুদ্ধি বেশি তো, সে তো মহাজ্ঞানী। সে এরে কয় কেউ পায় না, কি এটা হয়? কোনো কর্তৃত্ব সীমাহীন না। সংসদকে চাইলে ধরেন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, তারা কি চাইলে পরে এই দেশটা আরেক দেশের কাছে দিয়ে দিতে পারবে? তারা কি চাইলে এই দেশের একটা অংশ একজনকে দিতে পারবে? পারবে? এবং আইন দ্বারা। দেখেন, ভারত এত বড় দেশ, বিজেপিকে আমরা সমালোচনা করি, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ পাচ্ছে, বিজেপি কিন্তু সমস্ত বিরোধী দল নিয়ে বসে আলোচনা করছে, এই সময়ও করছে, সবাই সমর্থন দিয়েছে। সমর্থন দেওয়া না দেওয়া পরের কথা, আলোচনা তো করছে রে ভাই। এটা হলো রাজনৈতিক সৌজন্যতা। আর এনে খলিলুর রহমান, উনি বলেন আমি যে যা বলে বলো আমি করবো। ও করতে পারবে? কত বড় নিরাপত্তা উপদেষ্টা সে! নিরাপত্তা বিষয়ক তার কোনো জ্ঞান আছে? জীবনে কোনোদিন নিরাপত্তা বিভাগে সে চাকরি করছে? কই অজিত দোভাল আর কই খলিলুর রহমান? বানাই দিল ইচ্ছা করে। কি কারণে বানাইলো? তাকে আনাই হয়েছে একটা মিশন নিয়ে। দেখেন, তার প্রথম তার ছিল, পোস্ট কি ছিল? রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ। রোহিঙ্গা কেন? হোয়াই রোহিঙ্গা? রোহিঙ্গাটা এটা দিয়েই ওটা দেওয়া হবে। আচ্ছা, আপনি আমাকে বলেন, আমি একটা কথা খালি জানতে চাই, আপনি যেটা দিতে চাচ্ছেন, আমি একটা মানবিক করিডোর দিব, মানবিক অমুক দিব, তমুক দিব, সব আপনি দিলেন, এটা দিয়ে আমার লাভটা কি? আমার এটা হলো বেসিক প্রশ্ন। লাভ তারা যেটা দাবি করে যে এর মাধ্যমে আরাকান রোহিঙ্গা ইয়েরা আমাদের এরা যাবে, রোহিঙ্গারা যাবে, উল্টো তো আসছে। আচ্ছা, রোহিঙ্গারা যে যাবে এই মর্মে আপনার সঙ্গে কারো কোনো আলোচনা হয়েছে? না, তারাই বলছে যাওয়ার পরিবেশ নাই। আচ্ছা, আমার কথা তা না, এইটা দিলে পরে রোহিঙ্গা আমি পাঠাতে পারবো, এই গ্যারান্টিটা উনি কোথায় পেয়েছেন? উনি মনে করছেন একতরফা প্রেম, একতরফা প্রেম। না, মনেও করছেন না, কারণ উনি বলেছেন যে পাঠানোর বাস্তবতা নেই এখন। নেই, ভালো কথা নেই। তো তুমি আমার কথা হলো, তুমি করিডোরটা দিচ্ছ কিসের আশায়? আশাটা কি তোমার? আশাটা হলো তুমি রোহিঙ্গা পাঠাবা, কোথায় পাঠাবা? কার কাছে পাঠাবা? বিষয়টা খেয়াল করেন। এখন আপনি যে এখানে পাঠাবেন, আর রাখাইনে পাঠাবেন, আরাকান আর্মিদের কাছে পাঠাবেন, আপনি ত্রাণ পাঠাবেন, আর রাখাইনে আপনি ওখানকার মানুষকে পাঠাবেন। যদি এই ট্রাকগুলি যখন যাচ্ছে আমার এলাকা দিয়া, মিয়ানমার যদি বলে এই ট্রাকে অস্ত্র আছে এবং এই অস্ত্র বাংলাদেশ থেকে যাচ্ছে, এখন অস্ত্রের উৎসব মুখে যদি উৎস এসে বোম্বিং করে, আপনি পারবেন?